কাঁচা আমের সময়ে আমার বাসায় এই আচারগুলো না বানালে একদমই চলে না। তবে সবচেয়ে মজার ব্যাপার কি হচ্ছে জানেন, এই আচারগুলো বানাতে এক ফোঁটাও তেলের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদমই ভিন্ন ধরনের 4টি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কোনো প্রকার তেল ছাড়া। খুবই সামান্য মশলায় এই আচারগুলো তৈরি করা যে এত বেশি সহজ, আপনারা ভিডিও না দেখলে বিশ্বাস করবেন না। বাসায় এই আচারগুলো যদি আপনারা একবার বানিয়ে নেন, প্রতিদিন বানাতে ইচ্ছে করবে, কারণ এগুলো বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে। চলুন ঝটপট রেসিপিগুলো দেখে আসি। একদমই নতুন ধরনের এবং নতুন স্বাদের একটি আচারের রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। যারা আচার তৈরি করতে ভয় পান অনেক বেশি তেল মশলা ব্যবহার করার কারণে, তারা খুব সহজেই তেল ছাড়া এবং সামান্য কিছু মশলা দিয়ে এই সহজ আচারের রেসিপিটি খুবই মজা করে তৈরি করে নিতে পারবেন। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ভালো করে মুছে নিয়েছি। আচার সংরক্ষণ করার জন্য এই স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমের মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না, এমনকি আপনার হাতটাও শুকনা রাখতে হবে। একটি পিলারের সাহায্যে আমগুলোকে আমি পিল করে নিলাম। যেহেতু আমগুলো আগে ধুয়ে নিয়েছি, ছেলার পরে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমগুলোকে আমি কেটে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আবারও উপর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে চিকন স্লাইস করে কেটে নেবেন, তাহলেই হবে। আর স্লাইসের পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলো আমি ঠিক এরকম পাতলা চিকন স্লাইস করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। এর থেকে একটু মোটা বা পাতলা হলে কোনো প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন সবগুলো আমের স্লাইস যেন একই মাপের বা একই পুরুত্বের হয়। সবগুলো আম কেটে নিয়েছি। আমি 3টি আম থেকে এখানে এতগুলো আমের কুচি পেয়েছি, এগুলো দিয়ে আজকে আচারটা আপনাদের তৈরি করে দেখাবো। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এখানে আমি মোটে 1 কেজির মতো আম নিয়েছি। 1 কেজি আম কুচির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এর থেকে কম পরিমাণ চিনি এখানে ব্যবহার করা যাবে না। যদি চান তাহলে পরিমাপে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে কম না। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। এবার লবণ চিনিটা আমের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন প্রত্যেকটা আমের টুকরো চিনি দিয়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায়। এতে করে যেটা হবে, পরবর্তীতে আচার তৈরি করার সময় একটি আমের টুকরো আর গলে যাবে না। খুব ভালোভাবে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমের টুকরোগুলোকে এই অবস্থায় রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি চুলাতে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করতে। ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ হলুদ সরিষা, আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিটটাকে লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো একদম ভেজে পুড়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে মশলাগুলোকে ভেজে নিতে হবে, মশলার সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়া পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে মশলাগুলোকে আধো ভাঙা করে নিব, এগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে আমের টুকরোগুলো দেখুন, আগের তুলনায় আমের টুকরোগুলো কিন্তু একদমই সফট হয়ে এসেছে। আর যে চিনিটা এখানে ব্যবহার করেছিলাম সেটা গলে কিন্তু পুরাটাই শিরাতে পরিণত হয়েছে। এবারে এই আমের টুকরোগুলো আমি চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমের টুকরোগুলো নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো। যেহেতু কাঁচা আমের আচার আর লুকসটা একটু আমি হালকা সবুজ কালারে করতে চাচ্ছি, যার কারণে এখানে আমি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তবে আমার কাছে কাঁচা আমের আচার এই কালারটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এজন্য ব্যবহার করছি। এভাবে নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো, ভয় পাবার কিচ্ছু নেই। এই আমের টুকরোগুলো কিন্তু একটিও গলে যাবে না, আপনি আপনার ইচ্ছে মতো নাড়াচাড়া করে নিতে পারেন। জাল করতে করতেই দেখতে পারবেন আচারের কালার কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে শুরু করবে।
প্রায় 8 থেকে 10 মিনিট জাল করার পরে দেখুন আচারের শিরাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই টেনে এসেছে এবং আচারের কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এদিকে আমের টুকরোগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট অপেক্ষা করতে হবে শিরাটা টেনে আসা পর্যন্ত। জাল করতে করতে শিরাটা এখন প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে এবং আচারের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আবারও নেড়েচেড়ে জাল করে নিচ্ছি ভিনেগারের অতিরিক্ত শিরাটা টেনে আসা পর্যন্ত। আচার যখন প্রায় হয়ে এসেছে চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভাজা মশলা। ওই যে আগে থেকে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে জাস্ট 1 চামচ মশলা এখানে ব্যবহার করছি, এর থেকে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। বাকি মশলাগুলো আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। আর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন ঠিক কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙুলের মধ্যে নিয়ে এভাবে করলে যদি দেখেন লম্বা তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে আচার চুলা থেকে নামানোর সময় হয়ে গিয়েছে। সো আমি এখন আচারটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, দেন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ আঠালো হবে, এজন্য খুব দ্রুত আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখুন আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন এবং আঠালো হয়েছে। আর আচারের লুকসটা দেখুন এত বেশি ইয়াম্মি লাগছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আর প্রত্যেকটা আমের টুকরোই কিন্তু আস্ত রয়েছে, একটা আমের টুকরোও গলে যায়নি। আমি যে সকল টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি ওগুলো ফলো করে এভাবে আচারটা তৈরি করবেন, আপনাদেরও একটি আমের টুকরোও গলে যাবে না। অনেকেরই আচার তৈরির ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে এই জাতীয় আচারগুলো তৈরিতে, যে আচারগুলো গলে যায় কেন। আমের এবং চিনির মেজারমেন্ট এছাড়াও রেস্টে রাখার প্রসেস এগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনাদের আমের টুকরো গলে যাবে না, ঠিক আমাদের মতোই আপনারাও তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি বুঝতে পারছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমার তো জিভে অলরেডি পানি চলে আসছে। তাহলে এবার চলে যাচ্ছি আমি পরবর্তী রেসিপিতে। আমের আচার তো অনেকভাবেই তৈরি করা যায়, তবে এইভাবে তৈরি করা যে এত বেশি সহজ আর এত বেশি মজা আপনারা বানিয়ে খেলে তো অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ। আচার বানানোর জন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি। এই আচার বানানোর জন্য এমন আমটা নিতে হবে আমটা যেন পরিপক্ক হয়, এছাড়াও যে আমের আঁশ বেশি রয়েছে ওই আমটাই নিতে হবে, তাহলে আচার বানানোর সময় আমটা আর গলে যাবে না। ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমি আমের উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে উপরের খোসাটা সহ এই আচারটি তৈরি করে নিতে পারবেন। এবারে আমগুলোকে আমি গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো অর্থাৎ সুবিধা মতো কেটে নিতে পারেন, বটি দিয়েও কেটে নিতে পারবেন। আরও একবার বলে দিই, এই আচারটি বানানোর জন্য আঁশযুক্ত আমটাই কিন্তু ব্যবহার করতে হবে। এইবারে আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটা আমি ফেলে দিচ্ছি। আমের স্লাইসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এইবার আমের স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে আমি প্রায় 1 কেজির কাছাকাছি আম নিয়েছিলাম। 1 কেজি আমের জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। এর থেকে কম ব্যবহার করা যাবে না, তবে এর থেকে বেশি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। চাইলে সারা রাতও এভাবে রেখে দিতে পারেন, পরের দিন সকালেও আচারটা তৈরি করতে পারবেন। আমার হাতে যেহেতু সময় কম ছিল এজন্য আমি 3-4 ঘন্টার মতো রেখেছিলাম। 3-4 ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং আমের টুকরোগুলোর স্কিনটাও কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই কুঁচকে গেছে। ঠিক এরকম হলে বুঝতে হবে আচারটা পারফেক্টলি তৈরি করা যাবে, তাহলে আচারটি আর গলে যাবে না। এবারে চলে যাচ্ছি চুলাতে। আচার তৈরি করার আগে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটা সামান্য একটু রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ মেথি, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ হলুদ সরিষা আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। চুলার হিট একদম মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো রোস্ট করে নিচ্ছি।
মশলার মধ্যে যখন সুন্দর একটি রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে তখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব, একেবারে ভেঙে গুঁড়ো করা যাবে না। এইবারে চিনি শিরা সহ আমের টুকরোগুলোকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার, এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এইবারে নেড়ে চেড়ে আচারটাকে আমি রান্না করতে থাকবো। এখানে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারেন, আমের একটি টুকরোও কিন্তু গলে যাবে না, কারণ আমি যে জাতীয় আমটা আপনাদের নিতে বলেছি আর যেভাবে আমি প্রসেসিংটা দেখিয়েছি ওইভাবে ফলো করলে কিন্তু একটি আমের টুকরোও গলে যাবে না। রান্না করতে করতে যখন ঠিক আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে স্বচ্ছ হতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়া দিচ্ছি জাস্ট কালারের জন্য। আবারও নেড়ে চেড়ে জাল করতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। শিরাটা যখন ঘন হয়ে আসতে শুরু করেছে এবং আমের টুকরোগুলো প্রায় 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে আমি প্রায় 2 চা চামচ মশলা ব্যবহার করেছি, পুরোটা লাগবে না। ওই বাকি মশলাটা আমরা অন্যান্য আচারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। নেড়ে চেড়ে জাল করে নিতে নিতে আচার অলমোস্ট রেডি। কিছুটা শিরা রয়েছে, এটা আর বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলাইজড হয়ে যেতে পারে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটি দেখতে কত বেশি লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। আপনারা যত প্রকার আমের আচার খেয়েছেন আমি বলবো এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের কাছে এটাই বেস্ট লাগবে। আচারটিকে যে কোনো শুকনো কাঁচের জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। এর মধ্যে যদি দেখেন আচার থেকে পানি ছেড়েছে তাহলে আবারও জাল করে রেখে দিবেন, তাহলে অনেক দিন পর্যন্ত আচারগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এতদিন তো অনেক ধরনেরই নাড়ু তৈরি করে খাওয়া হয়েছে, তবে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি নাড়ু অথবা লাড্ডুটা একবার বানিয়ে খেলে আপনি জাস্ট প্রেমে পড়ে যাবেন। বিসমিল্লাহ। এইখানে আমি 1 কেজি মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পিলার সাহায্যে আমগুলোকে আমি খুব ভালোভাবে পিল করে নিয়েছি। সবগুলো আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিব। এটা যে যার পছন্দ অথবা সুবিধা মতো কেটে নিতে পারেন। বটি দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, এছাড়া গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তবে আমি বটি দিয়ে কেটে ঠিক এরকম কুচি করে নিয়েছি। কুচিটা ঠিক কেমন আশা করছি বুঝতে পারছেন, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এখানে 1 কাপ চিনি যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর লাড্ডুটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে এজন্য চিনির পরিমাপটা আমি কমই রেখেছি। সাথে আরও 1/2 চা চামচ লবণ দিয়ে চিনি এবং লবণটা আমি আমের কুচির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই রেস্টে রাখার কারণে যেটা হবে, পরবর্তীতে লাড্ডুগুলো তৈরি করার সময় আমের কুচিগুলো আর গলে যাবে না। প্রায় ফিরে আসলাম 30-40 মিনিট পর। সরাসরি আমের কুচিগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পরিমাণে শিরা বের হয়েছে, শিরা সহই আমি নিয়ে নিলাম। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে এগুলোকে আমি জাল করতে থাকবো। সুন্দর একটি কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত। এদিকে জাল হতে থাক, ততক্ষণে আমি লাড্ডুর জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 5টি শুকনো মরিচ, 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ ধনিয়া, আরও দিচ্ছি 1/2 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা আর 1/2 চা চামচ মেথি। এইবারে চুলা হিটটাকে একদমই লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, এর সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত। এরপর এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব, একেবারে গুঁড়ো করার দরকার নেই। এইদিকে আমের মিশ্রণটা প্রায় জাল করা হয়ে গিয়েছে, শিরাটা অনেকটাই টেনে এসেছে এবং আমের টুকরোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, তবে একটি টুকরো গলে যায়নি। আমি যে প্রসেসটা দেখিয়েছি ওই প্রসেসটা ফলো করলে ঠিক আপনাদেরও এরকমই হবে, একটি আমের টুকরোও গলে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা, আধা ভাঙা করে নিয়েছি, ওখান থেকে 1 চামচ দিলাম, এর থেকে বেশি দেবার কোনো প্রয়োজন নেই। বাকি মশলাটা আমরা অন্য যে কোনো আচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অনবরত এইভাবেই নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা সম্পূর্ণভাবে টেনে আসা পর্যন্ত।
শিরাটা যখন অলমোস্ট টেনে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বিট লবণ। আবারও নেড়েচেড়ে জাল করে নিতে থাকবো শিরাটা পুরোপুরিভাবে টেনে আঠালো হয়ে আসা পর্যন্ত। ঠিক যেন একটা নাড়ুর শেপ দেওয়া যায় ঠিক এরকম আঠালো হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে, এবং জাল করতে করতেও কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে দেখুন কালারটা যেমন চেঞ্জ হয়ে এসেছে তেমনি এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, একটুও শিরা এর মধ্যে নেই, খুব সহজেই নাড়ু বা লাড্ডুর শেপটা তৈরি করা যাবে। সো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে নাড়ু বা লাড্ডুর শেপটা তৈরি করে নিব। মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে অথবা হাতে টাচ করা যাবে সেই পর্যায়ে নাড়ু শেপগুলো তৈরি করতে হবে। আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিয়েছি, তারপরে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি একটি করে নাড়ু অথবা লাড্ডুর শেপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন কত ইজি তৈরি করা, আর লুকসটা এত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখেই জিভে পানি চলে আসছে। আপনারা এখনও পর্যন্ত যারা টক ঝাল মিষ্টি কাঁচা আমের এই নাড়ু বা লাড্ডুটা তৈরি করে খাননি তারা অবশ্যই একবার তৈরি করে খাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। এবং খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। চলে যাচ্ছি তাহলে সর্বশেষ রেসিপিতে। তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচারটা আমি বানাচ্ছিলাম আর শুধু এটাই ভাবছিলাম কখন চুলা থেকে নামাবো এবং আচারটা আমি খাওয়া শুরু করব। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না আবার ছোটও না। আমগুলি আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে আমের উপরে সবুজ খোসাটাকে আমি ছিলে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি দিয়েও ছিলে নিতে পারবেন। সবগুলো আম ছিলে নেওয়ার পরে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটি আম থেকে টোটালে 8টা ফালি করে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমের স্লাইসগুলো ঠিক এরকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। এই আচারটা তৈরি করার জন্য আমের স্লাইসগুলোকে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1 লিটার নর্মাল ঠান্ডা পানি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আমের স্লাইসগুলো এই লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করার কারণ হচ্ছে আচারগুলো তৈরি করার সময় আচারের টুকরোগুলো আর গলে যাবে না। প্রত্যেকটা আচারের টুকরোই কিন্তু একদম আস্ত থাকবে। আমি যেহেতু ভিডিওটা রাত্রে শ্যুট করেছি এই জন্য আমি টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। যারা দিনের বেলা তৈরি করবেন তারা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা এইভাবে লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখবেন, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি ফিরে আসলাম পরের দিন সকালে। আমের টুকরোগুলো দেখুন কালারটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, এবং লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আমের টুকরোগুলো আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। কয়েকবার পানি পরিবর্তন করে আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন আমের টুকরোর গায়ে অতিরিক্ত কোনো লবণাক্ত ভাব না থাকে, তাহলে আচারটা খেতে ভালো হবে না। একটি শুকনো কিচেন টাওয়ালের উপর আমের টুকরোগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আরও একটি কিচেন টাওয়াল দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি যেন এর গায়ে 1 ফোঁটাও পানি না থাকে। এই স্টেপটা ফলো করতে হবে যারা দীর্ঘদিন পর্যন্ত আচার সংরক্ষণ করে রাখতে চান। তবে আমার মনে হয় এই আচারটা বানানোর পর আর সংরক্ষণ করাটা পসিবল হবে না, কারণ সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। চলে আসলাম চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এইবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনির এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন ফুটে উঠেছে এটা জাল করে আর ঘন করবার কোনো প্রয়োজন নেই, কারণ শিরাটা এমনি থেকেই বেশ ঘন। সো এই পর্যায়ে প্রসেস করে রাখা আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে এগুলো জাল করে নিতে থাকবো। জাল করতে করতে আমের টুকরোগুলো সেদ্ধ হতে থাকবে, কিন্তু এগুলো একটিও গলে যাবে না। দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে আমের কালার একদমই চেঞ্জ হতে শুরু করেছে। আমের টুকরোগুলো স্বচ্ছ হতে থাকবে। ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। আবারও নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে থাকবো। এই পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু একদমই স্বচ্ছ হয়ে এসেছে, অর্থাৎ আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন তো একটি আমের টুকরোও কিন্তু গলে যায়নি। এবারে আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি।
একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। মরিচটাকে হালকা করে টেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ মেথি এবং 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। চুলার হিটটাকে একদম লোতে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এই মশলাগুলো ভেজে যদি পুড়ে ফেলা হয় তাহলে কিন্তু আচারের টেস্ট টোটালি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে চুলার হিট একদম লোতে রেখে মশলা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করব না, জাস্ট আধো ভাঙা করে নিব। এবারে ওই মশলা থেকে এখানে 1 টেবিল চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আবারও নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এবং কিছুটা আঠালো পর্যায়ে চলে আসছে। আচারটি চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। যারা দীর্ঘদিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রেখে দিতে চান তারা অবশ্যই এখানে ভিনেগারটা ব্যবহার করবেন, এছাড়া কিন্তু আচার সংরক্ষণ করে রাখা যায় না। আর যারা সংরক্ষণ করবেন না তারা এটা স্কিপ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারের টুকরোগুলো কত বেশি ট্রান্সপারেন্ট, দেখে জাস্ট জিভে পানি চলে আসছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামাবেন। সামান্য একটু শিরা হাতের 2 আঙ্গুলের মধ্যে এভাবে টানলে যদি দেখেন লম্বা সুতার মতো সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে হবে আচারটা রেডি হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল করলে শিরাটা ক্যারামেলাইজড হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আচারগুলো কতটা লোভনীয় হয়েছে। আমার তো মনে হয় দেখেই আপনাদের জিভে পানি চলে আসছে। যারা আচারটা সংরক্ষণ করে রাখতে চান তারা একটি শুকনো কাচের জারে আচারটি ভরিয়ে মুখটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে অথবা ফ্রিজের বাহিরে এটা 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর আচারটি যদি আরও দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটা অবশ্যই রোদ্রে দিয়ে শুকিয়ে রাখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।